এখনো কেন আমাদের জেলে যেতে হবে বলছেন হারুন। ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, প্রধান উপদেষ্টাকে হাসনাত। নির্বাচিত সরকারি শেখ হাসিনার বিচার করবে বলছেন টুকু। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে নিয়ে আল জাজিরার 49 মিনিটের তথ্যচিত্রে যা রয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখনো কেন আমাদের জেলে যেতে হবে বলছেন হারুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, গত 15 থেকে 16 বছর আমরা নির্যাতন, মামলা, গুম ও হত্যার শিকার হয়েছি, ফ্যাসিবাদের শিকার হয়েছি। এখনো কেন আমাদের জেলে যেতে হবে? আমরা কি ন্যায় বিচার পাবো না? হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, তারা বৈষম্যের সংস্কৃতি চালু করেছে, দেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। তারপরও কেন এখনো বৈষম্য চলবে? কেন শাহরিন ইসলাম তুহিনকে মুক্তি দেওয়া হচ্ছে না? 8-9 মাসে কি ছাত্র জনতা রক্ত বৃথা যাবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, মুক্ত বাংলাদেশে এসেও এখনো কেন প্রকৌশলীদের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে হবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন করা হলেও তা প্রধান উপদেষ্টার অফিসে যায়নি কেন? যারা তুহিনের আগে পরে আবেদন করেছেন তারা সবাই মুক্তি পেয়েছেন, অথচ তুহিন এখনো বন্দী। এ থেকে বোঝা যায় কোনো প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রেখেছে। ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, প্রধান উপদেষ্টাকে হাসনাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, নির্বাচনে আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। তিনি আরো বলেন, আমাদের দ্বিতীয় স্বাধীনতার 8 মাস পরে যেসব দাবিতে আজ আমরা এখানে জমায়েত হয়েছি সেটা আমাদের জন্য গর্বের কিছু নেই, বরং এটি আমাদের জন্য লজ্জার। 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে, হাসিনার পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বায়তুল মোকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। এনসিপির এই নেতা আরো বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় 8 মাস পরে এসে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার নাকি আমাদের নেই। আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। উল্লেখ করে তিনি আরো বলেন, শহীদদের রক্তের উপর পা দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। 71 পরবর্তী সময় আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। এই বাকশাল দিয়ে 30,000 জাসদ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছেন। তাদের লুটপাটের কারণে 74 সালে দুর্ভিক্ষে 15 লাখ মানুষ মারা গেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য মধ্য দিয়ে আমরা সংস্কার করতে চাই। প্রয়োজন হলে শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। নির্বাচিত সরকারই শেখ হাসিনার বিচার করবে বলছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি কখনোই মুদ্রার এপিঠ ওপিঠ নয়, বরং সম্পূর্ণ ভিন্ন আদর্শ দর্শনের দুটি রাজনৈতিক শক্তি। কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি আসবে এবং তারা একই রকম শাসন করবে, কিন্তু এটি ভুল ধারণা। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের রাজনীতিতে বিভাজনের বীজ বপন করে গেছে। শেখ হাসিনার পতন তরুণ সমাজকে জাগ্রত করেছে। আজকের এই তরুণ প্রজন্ম শিখে গেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। তিনি বলেন, যদি সুষ্ঠুভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হয় তবে 5 বছর সময় লেগে যাবে। এই 5 বছর কি দেশ অনির্বাচিত সরকারের হাতে থাকবে? এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নির্বাচিত সরকারই শেখ হাসিনার বিচার করবে। টুকু বলেন, শেখ হাসিনা দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে, এখন দেশের সংস্কার করতে হলে প্রয়োজন একটি নির্বাচিত সরকার, যারা জাতীয় সংসদে গঠনমূলক উদ্যোগ নেবে। বিচার ব্যবস্থা দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, আমার স্ত্রী একবার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ 2 এর বিএনপি
জনসভা উপলক্ষে লিফলেট বিতরণ করতে গেলে তার উপর গুলি চালানো হয়। অথচ সেই ঘটনার কোনো বিচার হয়নি। তখনকার পুলিশ সুপারকে ফোন করলে তিনি পাল্টা প্রশ্ন করেন, আমি কি গুলি চালাতে বলেছি? টুকু বলেন, আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছে। তারা এমন ভাবে প্রচার করে যেন একমাত্র তারাই এই দেশ স্বাধীন করেছে, অথচ দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের নেওয়া বিভিন্ন বড় বড় প্রকল্প আজ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। সেই সব প্রকল্প থেকে সুফলের পরিবর্তে ক্ষতি বেশি হচ্ছে, আর এতে দেশের নাগরিকদের মাথায় ঋণের বোঝা বাড়ছে। বিএনপির আদর্শিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি একটি নীতিনিষ্ঠ ও শক্তিশালী দল। বেগম খালেদা জিয়ার সফল নেতৃত্বে দেশের অগ্রগতি হয়েছে, আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র মেরামতে 31 দফা পরিকল্পনা দিয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সিরাজগঞ্জ সহ সারা দেশে উন্নয়ন অব্যাহত থাকবে। শেখ হাসিনাকে নিয়ে আল জাজিরার 49 মিনিটের তথ্যচিত্রে যা রয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব সহ কেন্দ্রীয় জেলা, উপজেলা, এমনকি তৃণমূলের নেতারাও পালিয়েছে, আত্মগোপনে রয়েছেন। এছাড়া গণহত্যার দায়ে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসছে গত 16 বছরে হাসিনার দানবীয় শাসন আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানোর নানা তথ্য উপায়। ইতিমধ্যে এসব তথ্যের সুস্পষ্ট প্রমাণও পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর এর তথ্যানুসন্ধান দল। এদিকে সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম, খুন, জুলাই অভ্যুত্থানের সংঘটিত গণহত্যা এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র পুনর্গঠন নিয়ে 49 জনকে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার প্রকাশিত এই তথ্যচিত্রে সাক্ষাৎকার নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ একাধিক শীর্ষ কর্মকর্তা, আইনজীবী। এছাড়া এই তথ্যচিত্রে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রকাশ করেন ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্যাতন ও গুমের শিকার একাধিক ব্যক্তি ও তার স্বজনরা। তাদের কণ্ঠে উঠে আসে পতিত ফ্যাসিবাদী সরকারের আয়নাঘর সহ বিভিন্ন অপকর্মের চিত্র। এছাড়া সংবাদ মাধ্যমটির বিশেষ এ তথ্যচিত্রে আরো উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার তথ্য। পাশাপাশি হাসিনার শাসনামলে কিভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সেই চিত্র তুলে ধরেছে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি আরো তুলে ধরে 2014 সালে হাসিনা জয়ের জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করে। তৎকালীন বিএনপি নেতা ও সমাজকর্মী সাজেদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে হাসিনা সরকার, এরপর আর কখনো সাজেদুলের পরিবার। এ বিষয়ে গুমের শিকার সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম তুলি আল জাজিরাকে বলেন, ভাইকে খুঁজে না পেয়ে গুম হওয়ার ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে মায়ের ডাক নামের একটি সামাজিক সংগঠন চালু করেন তিনি। শুরুতে 8টি পরিবারকে নিয়ে যাত্রা করলেও এ সংগঠন এখন প্রায় 1000 গুমের শিকার পরিবার অন্তর্ভুক্ত। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এখনো প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন তারা। গুম হওয়া ব্যক্তিরা এখনো জীবিত হয়ে আছেন নাকি মৃত তাও জানেন না স্বজনরা। ফ্যাসিস্ট হাসিনার এমন নৃশংস গুমের শিকার হয়েছে বেঁচে ফেরা 3 জন আলোচিত ব্যক্তি হলেও হুম্মাম কাদের চৌধুরী, আব্দুল্লাহিল আল আমান আজমি, ব্যারিস্টার আরমান। 5ই আগস্ট হাসিনা পালানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই 3 জনকে আটকে রাখা হয় আয়নাঘরে। ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকার রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।